আরতি এক ভয়ঙ্কর আসামিকে ধরার মিশনে বেরিয়ে পড়ে। তবে এই মিশনে গিয়েই তার গুলিতে এক নির্দোষ ছেলে প্রাণ হারায়। আর এরপর থেকেই তার জীবনে নেমে আসে অশান্তি। তার সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব কর্মকাণ্ড। কখনো ভয়ঙ্কর পুতুল তার আশেপাশে হাঁটতে থাকে, তো কখনো নিজে থেকেই টিভি অন হয়ে যায়, আবার কখনো লাশ চলে আসে সিঁড়ি বেয়ে। এসবে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এটা হয়তো সেই ছেলের আত্মা, যাকে সে ভুল করে খুন করে ফেলেছে। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে এখানে তো একটা নয়, 3টা আত্মা রয়েছে। তো এতগুলো আত্মা আরতির বাড়িতে কি করছে? তারা আরতির কাছে কি চায়? আর আরতি বা এখন এই সব ভূতের উপদ্রব থেকে কিভাবে বাঁচবে, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম ঘোস্টি। চলুন তাহলে এই মুভির কিছু ঝলক দেখে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একজন পুরোহিতকে দেখি, যার হাত থেকে একটি ঘটি ঝর্ণার পানিতে পড়ে যায়, যেটা দেখে লোকটি বেশ অবাক হয় আর আকাশের দিকেই তাকিয়ে থাকে। তো কিছুদিন পর আমরা একজন বিজ্ঞানীকে দেখি, যে সেই ঝর্ণা থেকে পান করার জন্য পানি নিয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার আরতিকে দেখানো হয়, যে একজন পুলিশ অফিসার এবং সে তার আঙ্কেল, যে কিনা আবার পুলিশ কমিশনার, তার কাছে যায়। তো কমিশনার এখানে আরতিকে অনেক কথা শোনাতে থাকে। সে তাকে বলে, তুমি তো সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্টকেই ধ্বংস করে ছাড়বে। আসলে আরতির বাবা তার আঙ্কেলকে কমিশনার হওয়ার জন্য পর্যাপ্ত ট্রেনিং করিয়েছিল, আর এই জন্যই কৃতজ্ঞতা বোধ থেকে সে তার বাবার কথার উপর ভিত্তি করে আরতিকে পুলিশের চাকরি দিয়েছিল। কিন্তু আরতি যে এতটা অদক্ষ হবে সেটা সে বুঝতে পারেনি। সে আরতির কাছে একটু বেশি আশা করে ফেলেছিল। তখনই একজন কনস্টেবল সেখানে আসে আর আমরা তখন দেখতে পাই অদৃশ্য কিছু একটা কনস্টেবলের মাথার টুপি ফেলে দেয়। আর এই কাজটা আরতি করেছে ভেবে কনস্টেবল কমিশনারকে নালিশ দিয়েছে, আর কমিশনারও এই জন্যই আরতিকে বকা দিতে থাকে। এরপর দেখা যায় কমিশনার কাগজে সিগনেচার করতে গেলে সে কোথাও কলম খুঁজে পায় না। তাই সে তার কলমটি খুঁজতে থাকলে হঠাৎই খেয়াল করে কলমটি আরতি তার কানে গুজে রেখেছে। এটা দেখে তো তার অনেক রাগ হয়, কিন্তু আরতি তো নিজেই জানতো না যে কলমটি তার কাছে কিভাবে এলো। তাই সে কমিশনারকে বোঝানোর চেষ্টা করে যে সে এই কাজ ইচ্ছে করে করেনি, সে তো জানেই না। কিন্তু কমিশনার তো তার কোনো কথাই বুঝতে চায় না। তখনই আরতি দেখে সেখানকার ড্রয়ারগুলো আপনা আপনি খুলে যাচ্ছে। তাই সে অনেক জোরে চিৎকার করে ওঠে, কারণ সে সবে বেশ ভয় পেয়েছিল। আর তার এই চিৎকারে কমিশনার নিজেই ভয় পেয়ে যায়। তাই সে আরতিকে তার এইভাবে চিৎকার করার কারণ জিজ্ঞেস করে। আরতি বলে সে তো তার কথা বিশ্বাস করবে না, সে যতই সত্যি কথা বলুক না কেন। তখন কমিশনার বলে, সে সবাইকে এসব উদ্ভট ভূতের গল্প বলে বেড়ায় কেন? তার কি কোনো অ্যাম্বিশন নেই? সে কি এসব নিয়েই পড়ে থাকবে? তখন আরতি বলে তার অ্যাম্বিশন একটাই, আর সেটা হলো একদিন কমিশনারের চেয়ারে বসা। এই কথা শুনে কমিশনার হেসে দেয় আর বলতে থাকে, সে কমিশনার তো দূরের কথা, একজন কনস্টেবল হওয়ার যোগ্যতাই রাখে না। এই বলে সে আরতিকে সাসপেনশন অর্ডার দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তো থানা থেকে অনেক হতাশ হয়ে বের হয় আরতি, কারণ তার কোনো কথাই কমিশনার শুনল না। আসলে আরতির কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, যেটা হলো সে ভূত দেখতে পারত, কিন্তু তার এই পাওয়ারই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ভূত দেখেই সে অনেক উল্টো পাল্টা কাজ করেছে, আর এসবের কারণেই আজকে সে তার চাকরি হারিয়েছে। তো থানা থেকে বেরিয়ে সে একটি অটোতে ওঠে। তখনই দেখা যায় অটো ড্রাইভার তাকে হুট করে স্প্রে মেরে অজ্ঞান করে দেয় আর সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর দেখা যায় সেই অটো ড্রাইভার পুষ্পা আরতিকে তার আস্তানায় নিয়ে বেঁধে রাখে। তো কিছুক্ষণ পরই দেখা যায় আরতির জ্ঞান ফিরে আসে, আর তখন সে আরতিকে পাপ্পু, রাজু এবং মোটাপ্পার কথা জিজ্ঞেস করে, যার প্রশ্নের উত্তরে আরতি বলে সে জানে না তারা কোথায় আছে। যেই কথা শুনে পুষ্পা তার গামছাটি আরতির মাথায় বেঁধে দিয়ে চলে যায়। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মোটাপ্পা, রাজু এবং পাপ্পু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তারা একটি মুভি নিয়ে গল্প করছিল।
মোটাপ্পা বলে সে একটি মুভি বানাতে চায় যেখানে হিরোইন থাকবে পরীর মতো সুন্দর। যে কথা বলে তারা সামনের দিকে হাঁটতে থাকলে এক মাতাল লোক এসে তাদের সামনে পড়ে। তখন সে বলে ওঠে, এটা আবার কে আসলো রে? তখনই তারা তাকে সামনে থেকে সরিয়ে দেয়। এরপরে আবারও তারা তাকালে দেখতে পায় আরতিকে। সে বাইকে করে তাদের সামনেই আসতে থাকে। আর এটা দেখে তারা তিনজনই আরতির দিকে হা হয়ে তাকিয়ে থাকে, কারণ মনে মনে এখন তারা আরতিকেই তাদের মুভির হিরোইন হিসেবে কল্পনা করে ফেলেছে। আর তাছাড়া তাদের কাল্পনিক শক্তি এতটাই দৃঢ় যে তারা আরতিকে দিয়ে মুভি বানিয়ে সেই মুভির জন্য 2টো অস্কারও পেয়ে যায়। তো তাদেরকে এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে আরতি তাদের সরে দাঁড়াতে বলে। তখন তারা আরতিকে মুভি অফার করে। তারা আরতিকে তাদের মুভির হিরোইন বানানোর ইচ্ছার কথা প্রকাশ করে। আরতি তখন তাদেরকে পাত্তাই দেয় না আর তাদের রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। তখন মোটাপ্পা রাজুকে বলে তাদের মুভির জন্য আরতিকে হিরোইন হিসেবে কাজ করতে রাজি করাতেই হবে। এরপর আমাদের সেই বিজ্ঞানীকে দেখানো হয় যে সে ঝর্ণা থেকে আনা পানি কিছু বিলেতি ইঁদুরকে খাইয়ে এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু তখনই তার বিলেতি ইঁদুরটি খাঁচা থেকে বেরিয়ে যায়। তাই সে এটিকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে, যেখানে তার সাথে মোটাপ্পাদের দেখা হয়। তো মোটাপ্পা বিজ্ঞানীর কাছে সারোজা নামের একজনের খোঁজ করে। তো বিজ্ঞানী তখন তাদের সারোজার বাড়ির খোঁজ দেয়, কিন্তু তারা সারোজার বাড়িতে না গিয়ে বিজ্ঞানীর বাড়িতে ঢুকে পড়ে। আর সেখানে গিয়েই তারা তাদের মুভি তৈরির জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র চুরি করতে থাকে। আর তখনই সেখানে বিজ্ঞানী চলে আসে, আর তারা তখন উল্টো বিজ্ঞানীকেই পাকড়াও করে আর বিভিন্ন জিনিসপত্রের দাম জিজ্ঞেস করতে থাকে। তারা বিজ্ঞানীকে এক প্রকার ভয় দেখিয়ে টাকা দেওয়ার কথা বলে। তখন তারা সেই ঝর্ণার পানির বোতলটি দেখে সেটা নাকের কাছে এনে তার গন্ধ নিতে যায়। তখনই বিজ্ঞানী তাদেরকে এমনটা করতে মানা করে, কিন্তু তারা কেউই বিজ্ঞানীর কথায় কান দেয় না। এরপরই দৃশ্য চলে যায় আরতির কাছে, যে একটি জায়গায় গিয়ে তার সহকর্মী মাইলকে কল করে তাড়াতাড়ি আসতে বলে, যে জন্য মাইল দ্রুত সেখানে চলে আসে। তখন আরতি তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কি পরে এসেছো? মাইল বলে, কেন, লুঙ্গি, আসলে সময় পাইনি তো তাই এটা পরেই চলে এসেছি। তো আরতি বলে, এটা কি লুঙ্গি? এটা তো পেটিকোট। তখন মাইল তাকিয়ে দেখে, তাই তো, সে তো মেয়েদের পেটিকোট পরে চলে এসেছে। তখন সে বলতে থাকে, এটা নিশ্চয়ই আমার বউয়ের ষড়যন্ত্র। আরতি বলে, চুপ থাকো তো, আদি লক্ষ্মী কোথায় সেটা বলো, সে এখন আসছে না কেন? তো এরপরই দেখা যায় আদি লক্ষ্মী সেখানে চলে আসে। যাকে তাড়াতাড়ি আসতে বলাতে সে চলে এসেছে ম্যাক্সি পরে, আর সাথে শুধুমাত্র পুলিশের ক্যাপটা পরে এসেছে, যাতে করে সে অন ডিউটিতে আছে এটা বোঝা যায়। এটা দেখে তো আরতি হা করে তাকিয়ে থাকে। তখন আদি লক্ষ্মী বলে, সে তো বাড়িতে রান্না করছিল, কিন্তু তার কল পাওয়ার সাথে সাথেই সে দ্রুত এই কাপড়েই বের হয়ে গিয়েছে। এরপর আরতি তাদেরকে জানায় তাদের মিশন সম্পর্কে। আরতি বলে, আজ তাদের জেলখানা থেকে দাস নামের এক ডেঞ্জারাস কয়েদি পালিয়ে গেছে আর এই বাড়িতেই অবস্থান করছে, তাই তাদেরকে ওই দাসকে যে করেই হোক গ্রেফতার করতে হবে। সে আরো বলে, দাসকে তার বাবা ফাঁদে ফেলে গ্রেফতার করেছিল আর আজ তার পালা, সেও তার বাবার মতো এই ভয়ঙ্কর ক্রিমিনালকে গ্রেফতার করবে। এই বলে সে দোতলায় যেতে থাকে। তখন মাইল বলে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওই দাসের কত বছর বয়স হবে বলো তো? আরতি বলে, হবে 60 বছর। এই কথা শুনে মাইল বলে, এই বয়সে সে দোতলায় উঠতে পারবে না, আমি নিজেই তো এখন তাড়াহুড়ো করে উঠতে পারি না, তাই আমার মনে হয় সে নিচতলাতেই আছে। যেই কথা শুনে তারা নিচের তলায় দাসকে খুঁজতে যায়, কিন্তু ধূর্ত দাস তাদেরকে ফাঁকি দিয়ে চলে যায়। তো আদি লক্ষ্মী দাসকে এদিক সেদিক খুঁজতে লাগলে দাস তাকে বলে, সে এভাবে ছুটছে কেন, তার কি কোনো বিপদ হয়েছে? তখন আদি লক্ষ্মী বলে, সে পুলিশ কনস্টেবল এবং তারা দাস নামের একজন দাগী আসামিকে গ্রেফতার করতে এসেছে। তখন দাস নিজেই নিজের বড়াই করে বলতে থাকে, তারা দাসকে গ্রেফতার করতে পারবে না, সে খুবই ভয়ঙ্কর। তখনই দূর থেকে আরতি আদি লক্ষ্মীকে চিৎকার করে বলে, আরে তোমার সাথে থাকা লোকটাই তো দাস, তুমি ওকে ধরছো না কেন? কিন্তু আদি লক্ষ্মী তো তখন তার সাথে গল্প করতেই ব্যস্ত। সে আরতির কোনো কথার পাত্তাই দেয় না আর উল্টো দাসকে বলতে থাকে, এই মেয়েটা কি বলছে বলতো, একটু শান্তিতে বসতেও দেয় না। তখন দাস বলে, মেয়েটা বলছে আমিই নাকি দাস, আমাকে ধরতে বলছে। এই কথা শুনে আদি লক্ষ্মী বলে, তুমি দাস? এটা বলে সে হাসতে থাকে। তবে একটু পরেই সে বুঝতে পারে এটা আসলেই দাস, তাই সে যখনই তাকে ধরতে যায় তখনই উল্টো দাস তাকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় মাইলের সাথে তার দেখা হয়। বোকা মাইলও তাকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা আপনিই কি দাস?
দাস বলে, দাস না তো, আমি তো দাস না। কিন্তু আপনি আগে বলুন, আপনি কি ওই আদিলক্ষ্মীর সাথে এসেছেন? মাইল জানায়, হ্যাঁ হ্যাঁ, কেন, কি হয়েছে? তখন দাস তাকে জানায়, আদিলক্ষ্মী অসুস্থ হয়ে পড়েছে, আপনি দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসার ব্যবস্থা করুন। আর বোকা মাইলও তখন অ্যাম্বুলেন্স আনার জন্য কল করতে থাকে আর দৌড়ে যেতে থাকে আদিলক্ষ্মীর কাছে। অন্যদিকে আরতি দাসের পিছু নেয়। সে মাইল এবং আদিলক্ষ্মী দুজনকেই ডাকতে থাকে, কিন্তু তাদের কারোরই কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এদিকে দাস গাড়িতে করে পালাতে লাগলে আরতি সেদিকে আসা একটি গাড়ি নিয়ে তার পিছু করে। আর কিছুক্ষণ পিছু করার পর তারা গাড়িটির সামনে আসে আর দেখে সেখানে দাস নয়। আরতি দেখে সেখানে তো তার পরিচিত এক আঙ্কেল রয়েছে গাড়ির ভিতরে। আর এতক্ষণ ধরে সে যেই গাড়িতে ছিল সে গাড়িতেই ছিল আসল দাস। দাস তখন আরতির থেকে বিদায় নিয়ে পালিয়ে যেতে লাগে। তখনই মাইলের ডাকা অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লাগে আর সে আঘাত পায়, যার ফলে আরতিরা তাকে গ্রেফতার করে ফেলে। এরপর আমাদের মানসিক হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে পুষ্পা কাজ করে এবং সমস্ত রোগী পুষ্পাকে বেশ ভয় পায়। আবার এদিকে আরতি দাসকে নিয়ে সেই হাসপাতালেই আসে। তখন তার কল এলে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। তখন একটা পাগল তাকে বিরক্ত করলে সে একটি রুমে চলে যায়, কিন্তু পুষ্পা তাকে পাগল ভেবে সেই ঘরেই আটকে ফেলে। আরতি তখন পুষ্পাকে বোঝানোর চেষ্টা করে যে সে একজন পুলিশ অফিসার, কিন্তু পুষ্পা তা কোনোভাবেই বিশ্বাস করে না আর সেখানে দাঁড়িয়ে থাকা মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে অফিসার ভাবে। আরতি তখন খুবই বিরক্ত হয়ে যায় আর পেছনে তাকালেই সে দেখে সে যে সেলে বন্দি রয়েছে সেখানে আগে থেকেই মোটাপ্পারা রয়েছে, যারা তাকে দেখে আবারও মুভি তৈরির গল্প করতে থাকে। তারা আরতিকে মুভির হিরোইন হিসেবে নিতে চায়। তখন এক মুহূর্তের জন্য মোটাপ্পা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং আরতিকে জানায় তারা সেই বিজ্ঞানীর বাড়িতে থাকা পানির ঘ্রাণ নেয়ার সাথে সাথে তাদের মাথা ঘুরে ওঠে এবং তারা আজব আজব কথা বলতে থাকে, এজন্যই তাদেরকে এখানে আনা হয়েছে। এই বলে আবারও সে আগের মতো হয়ে যায়। সে আরতিকে বলে তারা তাকে নিয়ে যেই মুভি তৈরি করবে তার নাম দিবে ঘোস্টি এবং হিরোইন হিসেবে আরতির নাম থাকবে কাজল আগারওয়াল। যাদের এই সব কথা শুনতে শুনতে আরতি তাদেরকে ভয় পেতে থাকে। তখনই আদিলক্ষ্মী এবং মাইল তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তাদের সাথে সেই পাগল মেয়েটির দেখা হয়, যাকে সবাই পুলিশ অফিসার ভাবছিল। মেয়েটি তখন আরতিকে এক্সকিউজ মি বলতে শুনেছিল আর তখন থেকে সে বারবার এই একই কথাই বলে যাচ্ছিল। তো এরপর আদিলক্ষ্মী এবং মাইল মিলে আরতিকে বন্দি অবস্থান থেকে মুক্ত করে। এরপর তারা দাসের কেবিনে যায়, যেখানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় দাসকে বন্দি করে রাখা হয়েছে। তো তারা সেখানে গেলে দাস আরতিকে তার স্ত্রী বলে সম্বোধন করে। সে আরতিকে স্ত্রী বলে জড়িয়ে ধরতে আসে। তখনই আরতি তাকে সত্যি অর্থাৎ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো অভিনয় না করে বাস্তবতা স্বীকার করে নেয়ার জন্য বলে আর তাকে মারতে থাকে, যেটার ভিডিও পুষ্পা করে ফেলে। আর এই ভিডিওর জন্য আরতিকে উপর মহল থেকে অনেক বকুনি খেতে হয়, কারণ সে একজন ভারসাম্যহীন রোগীকে সেলে এসে মারধর করছে। সবাই তো এটাই বোঝে। তো উপর মহল থেকে বকাঝকা খেয়ে আরতি বাড়ি ফিরে ইন্টারনেট দেখে রান্না করতে থাকে। তখনই আদিলক্ষ্মী তাকে কল করে। তখন আরতি তাদেরকে খাবার খাওয়ার জন্য দাওয়াত দেয়, কিন্তু তখনই আমরা তার পেছনে দাসকে দেখি, অর্থাৎ সে সত্যি পাগল হয়ে যায়নি, শাস্তি থেকে বাঁচার জন্য পাগল হওয়ার অভিনয় করেছিল মাত্র। দাস তখন আরতিকে বলে সে শুধু একজন গ্যাংস্টার ছিল, কিন্তু তার বাবা তাকে আরো কিছু মামলায় ফাঁসিয়ে এত বছর জেলখানায় আটকে রেখেছে, তাই আজ সে সবকিছুর প্রতিশোধ নিবে। তাই সবার আগে সে তার বাবা এবং তার 5 সহকর্মীর উপর প্রতিশোধ নিবে। তখন আরতি তাকে জানায় তার বাবার উপর প্রতিশোধ নিতে হলে তাকে তার বাবার কাছে যেতে হবে, কারণ তার বাবা অনেক আগেই মারা গেছে। যা শুনে দাস বলে তাহলে সে আরতি এবং তার বাবার 5 সহকর্মীর উপরই প্রতিশোধ নিবে। এই বলে সে তার উপর বন্দুক তাক করে, কিন্তু তার লোকেরা তাকে ফাঁকা বন্দুক দিয়ে দিয়েছিল, যে জন্য আরতির গায়ে কোনো গুলিই লাগে না এবং ফলস্বরূপ সে দাসকে চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং মাইল ও আদিলক্ষ্মীকে নিয়ে খাবার খেতে থাকে। তো তখনই আদিলক্ষ্মীর দাসের উপর মায়া হয়, তাই সে তার হাতের বাঁধন খুলে দেয়। আর এই সুযোগেই দাস সেখান থেকে পালিয়ে গেলে তারা তার পিছু করতে থাকে। আরতি দাসকে লক্ষ্য করে গুলি ছুটতে লাগে। তখন রাতের অন্ধকারে অন্য একটি ছেলের গায়ে গুলি লেগে যায় এবং ছেলেটি সেখানেই মারা যায়। তারা সবাই তখন প্রচন্ড ভয় পায়।
তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই আরতির তার ডাক্তার আঙ্কেলের কথা মনে পড়ে যে এই লাশ নিয়ে কিছু একটা করতে পারবে। তাই তারা লাশটি নিয়ে তার আঙ্কেলের কাছে যেতে লাগে। তখন আমরা তাদের গাড়ির পেছনে একটি অ্যাম্বুলেন্স দেখি। তারা আরতির আঙ্কেলের কাছে লাশটা নিয়ে আসলে আঙ্কেল লাশটিকে মর্গে রেখে দেয়। এরপর আরতি বাড়ি ফিরে এসে তার বাবার সেই 5 জন সহকর্মীকে কল করে আর তাদেরকে দাসের কথা বলে সাবধান করার চেষ্টা করে, কিন্তু তারা তার কথাকে তেমন গুরুত্বই দেয় না। তখন আমরা তার বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখি, যেমন আয়নায় কিছু অদ্ভুত লেখা ওঠে। এরপর সোফার উপর তাওয়াল রেখে গেলে সেই তাওয়াল আপনা আপনি হাওয়ায় উঠতে থাকে। তারপর সে ঘুমাতে গেলে দেখা যায় অটোমেটিক টিভি অন হয়ে যায় এবং টিস্যুতে আরতির উদ্দেশ্যে কিছু একটা লেখা ওঠে। পরের দৃশ্যে দাস আরতির বাবার সহকর্মীদের একজনের বাড়িতে যায়, যেখানে গিয়ে সে ওই লোককে টিভি দেখতে দেখে। দাস তখন ওই লোকটির উদ্দেশ্যে বলে আজ থেকে 20 বছর আগে তারা তাকে তার বিয়ের দিন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল আর গ্রেফতার করেছিল। তারপর থেকে এত বছর সে জেলখানায় অনেক কষ্টে কাটিয়েছে, তাই এখন সে প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছে। সে তাকে মেরে এর প্রতিশোধ নিবে। কিন্তু দাস দেখে এত কিছু বলার পরও লোকটি মন দিয়ে খেলাই দেখে যাচ্ছে। সে তার কোনো কথাতে পাত্তাই দিচ্ছে না, আর দাসের লোকেরাও খেলা দেখতে বসে গেছে। দাসও তখন নিরুপায় হয়ে বসে পড়ে খেলা দেখতে। তখনই দেখা যায় ধোনি আউট হয়ে যায়, আর সেই সময় তারা খেয়াল করে যেই লোকটিকে তারা মারতে এসেছিল সে ধোনির আউট হওয়া দেখে এতটাই শক পেয়েছে যে সে সেখানেই হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই কথা শুনে দাস বলে সে কি তার সন্তুষ্টির জন্য এই লোকটিকে আবারও ছুরি দিয়ে আঘাত করবে। তখন তার লোকেরা জানায় না না, তারা এমন কাজ করবে না, কারণ তারা সিংহ, তারা নিজেরা শিকার করে, মরা মানুষকে আবার মারতে যাবে কেন। যেই কথা শুনে দাস ওই লোকটির লাশ সেখানেই রেখে চলে যায়। পরের দিন সকালবেলা আরতি থানায় থাকাকালীন একজন মহিলা আসে তার নিখোঁজ ছেলের নামে রিপোর্ট করাতে। তো নিখোঁজ হওয়ার কথা শুনে আরতিরা সবাই হা হয়ে যায়। আর তাছাড়া মহিলাটির বলা বিবরণ শুনে তাদের আর বুঝতে বাকি থাকে না যে কাল রাতে আরতির গুলি লেগে যেই ছেলেটি মারা গিয়েছে মহিলাটি সেই ছেলেটিকেই খুঁজতে এসেছে। মহিলাটি আদিলক্ষ্মীকে ওই ছেলেটির ছবি দিয়ে কান্না করতে থাকে, যার কান্না দেখে আরতিও ইমোশনাল হয়ে যায়। আর তাকে সবটা বলে দিতে লাগলে আদিলক্ষ্মী তাকে বাধা দেয় আর তাকে সেই ছবিটি দেখায়, যেটা দেখে আরতি বুঝতে পারে আসলে এই মহিলাটি তার কুকুরের নিখোঁজ হওয়ার কমপ্লেন করতে এসেছে। তখনই দেখা যায় সেই মহিলাটির বাড়ির কাজের লোক ওই কুকুরটিকে নিয়ে থানায় আসে আর বলে সে কুকুরটিকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিল। যে কথা শুনে মহিলাটি বলে আসলে সে ঘুমের ওষুধ খাওয়াতে সবকিছু ভুলে গেছে। এরপর আরতি দেখে লকআপের দরজা আপনা আপনিই নড়ছে। সে দরজাটি চেক করতে গেলে সেটি আরো বেশি নড়তে থাকে, তাই সে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তখনই তার কাছে খবর আসে তার বাবার এক সহকর্মী মারা গেছে। যেই কথা শুনে আরতি দ্রুত সেখানে যায়। তখন সেই লোকের স্ত্রী বলে লোকটি ক্রিকেটের অনেক বড় ভক্ত ছিল, আর কাল বিশ্বকাপের সেমিফাইনালে ধোনিকে আউট হতে দেখেই সে হার্ট অ্যাটাক করে মারা যায়। যার মৃত্যুর কাহিনী জানার পর আরতি বিশ্রাম নেয়ার একটি রুমে যায়। তখন দাস তাকে কল করে আর বলে সে কি জানতে চায় সে তার বাবার সহকর্মীকে কিভাবে মেরেছে। তখন আরতি বলে সে ভালো করেই জানে যে এই লোকটির মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। এই বলে সে কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কমিশনার সেখানে চলে আসে। তখনই আরতি ঘুম থেকে উঠে সবার সামনে গেলে সবাই তাকে দেখে হাসাহাসি করতে থাকে, কারণ সে একটি মৃত বাড়িতে জোকারের সাজ দিয়ে আছে, যেটা দেখে আমরা বুঝতে পারি এই কাজ আর কারো নয়, সেই অদৃশ্য শক্তির। কমিশনার তো এটা দেখে আরতির উপর আরো রেগে যায় আর তাকে তার চেম্বারে দেখা করতে বলে। আরতি তো প্রচন্ড টেনশনে সেখানেই বসে থাকে। তখন কনস্টেবল এসে তার কাছে কিছুক্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ ফাইল রাখতে দিয়ে ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুম থেকে এসে দেখে আরতি ফাইলের কাগজগুলো দিয়ে নৌকা বানিয়ে বসে আছে। তাই সে আরতিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আরতি নিজেও অবাক হয়ে যায় আর সে বলে সে তো এসবের কিছুই করেনি। এরপর সে কমিশনারের রুমে গেলে কমিশনার তাকে বকা দেয় আর বলে সে কেন একটা মৃত বাড়িতে গিয়ে জোকারের সাজ দিয়েছে। তখন আরতি বলে সেখানে থাকা কিছু বাচ্চাকে সে বকা দিয়েছিল আর তারাই হয়তো তার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে এই কাজ করেছে। তখনই সেই কনস্টেবল সেখানে আসে আর কমিশনারকে আরতির নামে নালিশ দেয় আর বলে সে তাকে
একটা ফাইল রাখতে দিয়েছিল কিছুক্ষণের জন্য, আর সেই ফাইলের কাগজ দিয়ে সে নৌকা বানিয়ে ফেলেছে। যেই কথা শুনে কমিশনার আরো রেগে যায় আর আরতিকে অনেক বকাঝকা করে। কমিশনারের বকা খেয়ে আরতি হতাশ হয়ে যায়। তার সাথে যে কি হচ্ছে সেটা তো সে নিজেও বুঝতে পারে না। এরপর আমাদের সেই মেন্টাল হসপিটাল দেখানো হয়, যেখানকার একজন স্টাফ একটা বাচ্চা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে অসৎ উদ্দেশ্যে একটি ঘরে নিয়ে যায়, কিন্তু আমরা দেখি সেই বাচ্চা মেয়েটি ওই লোকটিকে মেরে বাইরে ফেলে দেয়। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল তার কাছে কোনো অলৌকিক শক্তি রয়েছে। তখন আমরা মেয়েটির হাতে একটি ছোট্ট পুতুল দেখি। এদিকে আরতি অফিস থেকে বাড়ি ফিরলে তার বাড়িতে পোড়া গন্ধ পায়। সে পোড়া গন্ধের কারণ খুঁজতে গিয়ে দেখে সেখানে একটি পুতুলের এক পাশ পুড়ে গেছে আর সেটা মেঝেতেই পড়ে আছে। পুতুলটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, আর এটি সেই পুতুলটি যেটা আমরা ওই বাচ্চা মেয়েটির হাতে দেখেছিলাম। তো আরতি এই পুতুলটি দেখে খুবই অবাক হয়ে যায়। তখন সে আদিলক্ষ্মী এবং মাইলকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। তারা দুজনও পুতুলটি দেখে বলে, এই পুতুলটি দেখে মনে হচ্ছে যেন কেউ কালো জাদু করেছে। এই বলে তার একজন ওঝাকে ডেকে নিয়ে আসে। সেই ওঝা তাদেরকে জানায় এই পুতুল ভয়ঙ্কর শক্তিশালী, তাই এই পুতুলকে তাড়ানোর জন্য তাদেরকে পুজো করতে হবে। এই বলে সে তাদেরকে কিছু জিনিসপত্রের জন্য লিস্ট দেয়, যেখানে ছিল নারকেল, লেবু এবং আন্ডারপ্যান্ট। কথায় কথায় আরতি জানতে পারে এই ওঝা আসলে জেল থেকে এসেছে। তাই আরতি তাকে বলে সে যদি এই পুতুল তাড়াতে পারে তাহলে সে তার 10টা কেসের মধ্যে 3টি কেস ক্লোজ করে দিবে। তখনই মাইল ওই পুতুলটি নিজের হাতে সরাতে যায়। সেই সময় আরতির বাবার ছবি থেকে মালা পরে তার গলায় ঝুলে যায়, যেটা দেখে মাইল অনেক ভয় পায়। তখন পুরোহিত বলে আরতির বাবার মালা মাইলকে পরিয়ে সে তার কাছে ডাকছে। যেই কথা শুনে মাইলের তো অবস্থা খারাপ হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি পুজো আরম্ভ করতে বলে। ওঝাও তখন বলে পুজো শুরুর আগে ঘরের সোফাগুলো সরাতে হবে। যেই কথা শুনে আরতিরা ঘরের সোফা এদিক থেকে অন্যদিকে সরিয়ে রাখে। পরের দিন ওঝা আবারও তাদেরকে দিয়ে এই কাজ করায়। এভাবে 3 দিন সোফাগুলো এদিক সেদিক করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। এই সুযোগে ওঝা তাদেরকে চুনা লাগিয়ে সেখান থেকে চলে যায়। আরতিরা এতটাই ক্লান্ত যে তারা তাকে ধরতেই পারে না। আসলে এই লোকটা ছিল একটা ভণ্ড। তো সে চলে যাওয়ার সময় তারা তাকে ধরতেও পারে না, কারণ আরতিরা এতটাই ক্লান্ত ছিল। এরপরই দেখা যায় আদিলক্ষ্মী হোটেল থেকে অনেক খাবার অর্ডার করে, আর সব খাবার খেয়ে তারা 3 জন শক্তি জোগাড় করে। তো এরপর তারা দেখে পুতুলটি একা একাই নিজের স্থান পরিবর্তন করছে, যেটা দেখে তাদের তো ভয়ে আত্মা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তখনই পুতুলটি তাদের দিকে একটি কাগজ ছুঁড়ে মারে আর তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন মাইল কাগজটি খোলে আর দেখে সেখানে লেখা আছে পুড়িয়ে ফেলো। এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। মাইল তখন আরতিকে বলে এটা নিশ্চয়ই সেই ছেলেটির আত্মা যার লাশ তারা মর্গে রেখে এসেছে। আরতি তখন তাড়াতাড়ি করে তার আঙ্কেলকে কল করে, যার মর্গে তারা লাশটি রেখেছিল। তখন তার আঙ্কেলের স্ত্রী কল রিসিভ করে আর তাকে জানায় তার আঙ্কেল নার্সের সাথে পালিয়ে গেছে। যেই কথা শুনে আরতি বুঝতে পারে আঙ্কেলকে ছাড়া ওই লাশটি পাওয়া কষ্টকর হলেও তাদেরকে তা খুঁজে বের করতেই হবে। এই জন্য তারা মর্গের দিকে রওনা দেয়। এরপর আমাদের সেই মেন্টাল হাসপাতালের একজন স্টাফকে দেখানো হয়, যে হাসপাতালে ভর্তি। ডাক্তার তাকে অসুস্থ হওয়ার কারণ জিজ্ঞেস করলে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মহিলাটি বলে সে এবং পুষ্পা হাসপাতালের 3 জন পাগল অর্থাৎ রাজু, মোটাপ্পা এবং পাপ্পুকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। তো রাস্তায় তারা একটু চা খেতে লাগে এবং মোটাপ্পা তখন তার মুভির স্ক্রিপ্ট লিখতে থাকে। তখনই সে রাস্তা দিয়ে আরতিকে যেতে দেখে, তাই তারা গাড়ি স্টার্ট দিয়ে দেয়। তারা আরতির গাড়ির পিছু করতে থাকে আর পুষ্পা এবং সেই মহিলাটি তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। আরতিরা হাইওয়ে থেকে গাড়ি একটি কাঁচা রাস্তা দিয়ে প্রবেশ করায়। তখন পাগল হয়ে যাওয়া রাজু সেটা বুঝতে না পেরে শর্টকাট নিতে গিয়ে ব্রিজের উপর থেকেই গাড়ি নিচের দিকে ফেলে দেয়, কিন্তু সৌভাগ্যবশত গাড়িটি ব্রিজ ভেঙে গেলেও ঝুলতে থাকে। তখনই পুষ্পারা সেখানে চলে আসে আর তারা তাদেরকে বাঁচাতে যাবে এর আগেই মোটাপ্পা একটি চিঠিতে তাদের মৃত্যুর জন্য পুষ্পাকে দায়ী করে আর ওই গাড়িটি পানির মধ্যে নিয়ে যেতে বলে। তারা আসলে ভেবেছিল তারা সেখান থেকে পালিয়ে বাঁচতে পারবে,
কিন্তু তারা তো পানিতেই ভেসে যায়। আর এটা দেখে পুষ্পা এবং সেই মহিলা হা হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ সেই 3 পাগল তাদের দায়িত্বে ছিল। তখন মহিলাটি বলে যদি সে পাগলগুলো তাকে আঘাত করে পালাতো তাহলে তারা বলতে পারত যে পাগলগুলো তাদের উপর আক্রমণ চালিয়ে পালিয়ে গেছে। যেই কথা শুনে পুষ্পা তাকে ব্রিজ থেকে ঠেলে ফেলে দেয় আর বলে সে যেন পাগলগুলোর হাতে মার খেয়ে আসে, আর তার মার খাওয়ার পর তারা ভালো করে প্ল্যান সাজাতে পারবে। এই থেকে আমরা বুঝতে পারি পুষ্পার চুল আর বুদ্ধি কিছুই নেই। বর্তমানে সেই মহিলাটি ডাক্তারকে এই সব কথা বলে আর সবকিছু সিক্রেট রাখতে বলে, কারণ তা না হলে তাকেও দায়ী করা হবে। অপরদিকে আরতিরা তার আঙ্কেলের মর্গে চলে আসে, কিন্তু এখন যেহেতু আঙ্কেল নেই তাই মর্গে প্রবেশ করা কঠিন ব্যাপার ছিল। তাই আদিলক্ষ্মী মর্গের গার্ডের সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখে। গার্ড তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, যার প্রশ্নের উত্তরে আদিলক্ষ্মী বলে আজ এক মন্ত্রীর ছেলের লাশ তাদের মর্গে রাখবে, তাই সে সিকিউরিটির জন্য এসেছে। গার্ড তখন তাকে আরো জিজ্ঞেস করে তার কি বিয়ে হয়ে গেছে। আদিলক্ষ্মী উত্তরে হ্যাঁ বললে সে আদিলক্ষ্মীর থেকে দূরে সরে বসে। তখনই আরতি আদিলক্ষ্মীকে ইশারা দিলে আদিলক্ষ্মী বলে তার ফুলসজ্জার দিনই তার স্বামী মারা গেছে। যেই কথা শুনে গার্ড আবারও তার পাশে এসে বসে। এরপর তারা দুজন মিলে গল্প করতে থাকে, আর এই সুযোগে আরতি এবং মাইল মর্গের ভেতর প্রবেশ করে। মর্গে থাকা রক্ত আর লাশ দেখে আরতি ভয় পেতে থাকে। এদিকে গার্ড আদিলক্ষ্মীকে জানায় মর্গের ভেতর 4টি ভূত রয়েছে, আর এই কথা জানতে পেরে আদিলক্ষ্মীর এতটাই গলা শুকিয়ে যায় যে সে সেখানে থাকা গার্ডের মদের বোতলের শেষটুক নিয়ে খেয়ে ফেলে। এরপর তারা মর্গ থেকে তাদের কাঙ্ক্ষিত লাশ চুরি করে আর একটা জায়গায় যায় যেখানে তারা লাশটিকে পুড়িয়ে ফেলে। তখন আদিলক্ষ্মী তাদেরকে কল করে আর সেখানে আসতে বলে। তারা সেখানে গিয়ে দেখে তারা যে লাশটি নিয়ে পুড়িয়ে ফেলেছে সেটা আসলে সেই ছেলেটির ছিল না, তারা ভুল করে এক মহিলার লাশ পুড়িয়েছে। আর সেই লাশের আত্মীয় স্বজন এখানে এসে লাশ খুঁজতে থাকে। গার্ড তখন বলে তাদের লাশ কোথায় গেছে তা সে জানে না, আর এই জন্য সে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। যে কথা শুনে তো আরতিদের ঘাম বেরিয়ে যায়, কারণ সিসিটিভি ফুটেজ চেক করলে সবার আগে তারাই ধরা খেয়ে যাবে। কিন্তু তখনই মর্গের একজন ডাক্তার বলে এই ক্যামেরা আজ 2 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। যেই কথা শুনে আরতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর তাছাড়াও তারা যেই লাশটি পুড়িয়ে ফেলতে চেয়েছিল সেটি মর্গের কর্তৃপক্ষ অনেক আগেই পুড়িয়ে ফেলেছে, তাই তাদেরকে আর মর্গের থেকে লাশ চুরি করে দাহ করতে হবে না। তো এরপর দেখা যায় ওই লাশের স্বজনরা লাশের নিখোঁজ হওয়ার জন্য পুলিশকে কল করতে বলে। তখন পুলিশ অর্থাৎ আরতিরা আস্তে করে সেখান থেকে বের হয়ে যায়। অপরদিকে আমাদের গল্পের শুরুতে দেখানো সেই পুরোহিতকে দেখানো হয় যে কিছু মন্ত্রপাঠ করে পুজো করছিল। এরপর আরতি বাড়ি ফিরে এলে আদিলক্ষ্মী তাকে কল করে আর মনে সাহস দিয়ে বলে তারা যে লাশটিকে পোড়াতে চেয়েছিল সেই লাশটিকে অনেক আগেই পুড়িয়ে ফেলা হয়েছে, তাই সে যেন আর চিন্তা না করে এবং মনে সাহস নিয়ে বাড়িতেই থাকে। আরতি বলে ঠিক আছে। তো এরপর সে বাড়িতে প্রবেশ করে একটু বিশ্রাম নিতে থাকে। সেই সময়ই তার সাথে কিছু অদ্ভুত কাণ্ড কারখানা ঘটতে থাকে। ঘরের লাইট ফ্যান জ্বলতে নিভতে থাকে এবং জিনিসপত্র এদিক সেদিক উঠতে থাকে। তাছাড়াও তার হাত সিঁড়ির সাথে হাতকড়া দিয়ে আটকে ফেলা হয়। আর তখনই দেখা যায় সেই পুড়ে যাওয়া পুতুলটি তার ঘরে আসে। আর যখনই এই হাতকড়ার চাবি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে থাকে তখনই সেই পুতুলটা তার পিছনে এসে বসে। আর এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় সে অনেক সাহসের সাথে ওই পুতুলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর চাবিটি নেওয়ার চেষ্টা করে। তখনই আবার সিঁড়ির উপর থেকে একটা লাশ নিচে নামতে থাকে। ওই লাশটি তার কাছে আসবে তার আগেই সে কোনো মতে ওই চাবিটা নিয়ে তার হাত খুলে ফেলে আর এই ঘর থেকে বের হওয়ার জন্য সামনের দরজার কাছে যেতে থাকে। তখনই দেখা যায় সেই দরজা বন্ধ হয়ে যায় এবং পেছনের দরজা খুলে যায়। আর যখন সে পেছনের দরজা দিয়ে বাইরে যেতে চায় তখনই আবার সেটা বন্ধ হয়ে যায়। এভাবেই কয়েকবার সামনের আর পেছনের দরজা একবার বন্ধ হচ্ছিল আবারও খুলে যাচ্ছিল, সেজন্য সে বাইরে বের হতে পারছিল না। কিন্তু এরপরও সে কোনো রকমে সেই বাড়ি থেকে শেষমেশ বের হতে সক্ষম হয়। পরের দিন সকালবেলায় আরতি একজন পুরোহিতকে সেখানে নিয়ে আসে। পুরোহিত তার বাড়িতে প্রবেশের সাথে সাথেই আত্মাদের শক্তি টের পায়, তাই সে একটি মন্ত্র পড়ে এবং আরতির ঘরের দিকে কিছু একটা ছুঁড়ে মারে। তখনই সে আত্মাদের দেখতে পায়, তাই সে আরতিকে বলে
এত আত্মা তার বাড়িতে কি করছে, কিন্তু আরতি তো কোনো আত্মাদেরকেই দেখতে পাচ্ছিল না। তখন পুরোহিত কিছু মন্ত্র উচ্চারণ করে আরতির হাতে একটি ধাগা বেঁধে দেয়, যেটা পরার পরপরই আরতি আত্মাদের দেখতে পায়। আর এসব আত্মাদের দেখে তো সে অবাক হয়ে যায়, কারণ সেই আত্মারা আর কেউ নয়, মোটাপ্পা, রাজু এবং পাপ্পু। তো এরপরই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যেদিন আরতি সেই ছেলেটির লাশ মর্গে রাখতে যায়, তখন মোটাপ্পারা মেন্টাল হাসপাতালের গাড়িতে ছিল। আর আরতিকে দেখে তারা তাদের নতুন মুভির হিরোইন বানাবে বলে তার পিছু করতে থাকে। আর হাসপাতাল কর্মী পুষ্পা এবং সেই মহিলা তাদের পিছু করে, যেমনটা আমরা আগে দেখেছি। তো রাজু আরতিকে গাড়ি ঘুরিয়ে কাঁচা রাস্তা দিয়ে যেতে দেখে শর্টকাটের চক্করে গাড়ি ব্রিজের মধ্যে থেকেই ঘোরাতে চায়। তখনই ব্রিজ ভেঙে গাড়ি বাইরের দিকে ঝুলে থাকে। আর সেই সময় পুষ্পারা তাদেরকে ধরতে এলে পাগল মোটাপ্পা তাদের হাত থেকে বাঁচার জন্য গাড়ি নিয়ে পানিতেই ঝাঁপ দেওয়ার কথা বলে। আর এজন্যই তারা পানিতে ডুবে মারা যায়। আর এরপর থেকেই আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এরপরও তারা আরতির পিছু ছাড়েনি। তারা আরতির পিছনে ঘুরঘুর করা থেকে শুরু করে কনস্টেবলের ফাইল দিয়ে নৌকা বানানো, কলম সরিয়ে ফেলা, জিনিসপত্র এদিক সেদিক করা, এই সব কাণ্ড ঘটাতে থাকে। আর সেদিন তো তারা তাকে হিরোইনের মতো সাজাতে গিয়ে জোকারও সাজিয়ে দেয়। এছাড়াও আরতির বাড়িতে টিভি দেখা এবং তাদের মুভির নাম কাগজে লেখা, আর সেই পোড়া পুতুল থেকে শুরু করে লাশ, চাবি, এই নিয়ে যত কাণ্ড কারখানা আছে সব এদেরই কাজ। কারণ তাদের একটাই উদ্দেশ্য, আরতিকে তাদের মুভির হিরোইন হতে রাজি করানো। এত সবকিছু হতে দেখে আরতি পুরোহিতকে রিকোয়েস্ট করে মোটাপ্পাদের তার বাড়ি এবং জীবন থেকে তাড়ানোর জন্য। এরপর পুরোহিত পুজো শুরু করলে মোটাপ্পারা পুরোহিতের পাশে শুয়ে বসে থাকে। তারা পুরোহিতকে পুজো করতে ডিস্টার্ব করতে থাকে, যে জন্য পুরোহিত বিরক্ত হয়ে আরতিকে বলে এসব পাগলের আত্মা তাড়ানো তার পক্ষে সম্ভব নয়। এই বলে সে চলে যায়। তখনই আরতির মনে পড়ে এই পাগলগুলো তো পুষ্পাকে অনেক ভয় পায়। তাই সে আর দেরি না করে আদিলক্ষ্মী এবং মাইলকে নিয়ে পুষ্পাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা পুষ্পার বাড়িতে গেলে দরজায় তালা ঝুলতে দেখে। তখন পুষ্পার এক প্রতিবেশীকে পুষ্পার ব্যাপারে তারা জিজ্ঞেস করে। তখন এই প্রতিবেশী মহিলাটি বলে পুষ্পা মানুষের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে পালিয়ে গেছে। যেই কথা শুনে আরতি চলে যায়। তখন সেই মহিলাটি অন্য একটি রুমে গিয়ে তার মাথার নকল চুল খোলে। আর আমরা দেখি সেই মহিলাটি আসলে পুষ্পা, কারণ মোটাপ্পারা পানিতে পড়ে মারা যাওয়ার আগে পুষ্পার নামে দোষ দিয়ে গিয়েছিল। আর তারপর পুষ্পা তার সহকর্মীকেও ঠেলে ফেলে দিয়েছিল পানিতে। তো এই সব কিছুর থেকে বাঁচার জন্যই সে লুকিয়েছিল। কিন্তু আরতিরা ঠিকই তার চালাকি ধরে ফেলে। আরতি জানতো মোটাপ্পারা পুষ্পাকে ভয় পায়, তাই সে পুষ্পাকে বেঁধে তার বাড়ি নিয়ে যায়। আর পুষ্পাকে দেখে তো মোটাপ্পারা ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। যাদের এভাবে ছুটতে দেখে আরতি অনেক খুশি হয়। তাই সে পুষ্পাকে চেয়ারের সাথে বেঁধে চলে যায়। আর পুষ্পাকে দেখে মোটাপ্পারা আতঙ্কিত হয়ে এক জায়গায় বসে থাকে। এদিকে আমাদের দাসকে দেখানো হয় যে আরতির বাবার বাকি সাথীদের মারার জন্য একজনের বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে সে লোকটি আগে থেকেই মরার প্রস্তুতি নিচ্ছে। তাই সে লোকটিকে শান্ত করে আর জিজ্ঞেস করে সে কেন মরতে যাচ্ছিল। যার প্রশ্নের উত্তরে লোকটি বলে তার 3 ছেলে 3 দেশে থাকে, তারা তার সাথে ঠিকমতো কথাও বলে না, এমনকি তার নাতি নাতনিরাও বলে না। তাই সে নিজেকে অনেক একা মনে করে আর এই কষ্টেই সে মরে যাবে। তখন দাস বলে সে নিজে নিজে কেন মরবে। লোকটি বলে তাহলে সে কিভাবে মরবে। তখন দাস বলে প্রতিশোধের মাধ্যমে সে তাকে হত্যা করবে। যেই কথা শুনে লোকটি ভয় পাওয়া তো দূরের কথা, উল্টো সে তো অনেক খুশি হয়ে যায়। আর সে দাসকে তাড়াতাড়ি তাকে মারতে বলে, যা দেখে দাস নিজেই হা হয়ে যায়। সে তো খুবই হতাশ। সে প্রতিশোধ নিতে যাচ্ছে, খুন করতে যাচ্ছে, কিন্তু কেউ তাকে ভয়ই পাচ্ছে না। তো এই সময় দেখা যায় ওই লোকটির পাইলসের সমস্যা ছিল, তাই একটি ছেলে তাকে কিছু ওষুধ দিতে আসে। তখন দাসের লোকেরা ভুল করে তাকে অন্য ওষুধ দিয়ে দেয়, যেটা খাওয়ার সাথে সাথেই সেই লোকটি মারা যায়। আর এইবারও দাস নিজের হাতে কাউকে মেরে তার প্রতিশোধ নিতে পারে না, তাই সে খুবই হতাশ হয়। তো এই লোকটির মৃত্যুতে আরতির বাবার বাকি সাথীরা সেখানে চলে আসে। তখন আরতি তাদেরকে জানায় তাদের বন্ধুর মৃত্যুর পেছনে দাসের হাত আছে, কিন্তু তারা তার কথা বিশ্বাসই করে না এবং বলে তারা দাসকে চেনে আর দাসকে নিয়ে তাকে এত ভাবতে হবে না। তারা তার জন্মের আগেই দাসকে গ্রেফতার করেছে এবং তাকে ভালো করে চেনে তারা। এই বলে তারা
তারা আরতির কথার গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই দাস আরতিকে কল করে আর তাকে জানায় সেই ওই লোকটিকে ওষুধ খাইয়ে মেরে ফেলেছে আর তার কাছে বাকিদেরকে মারার জন্য আরো অনেক ভালো ভালো প্ল্যান আছে। এই বলে সে কল কেটে দেয়। আর আরতি তো তখন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ কেউই তো তার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন সে তাদেরকে কিভাবে বাঁচাবে? তো রাতের বেলা দেখা যায় দাস আরতির বাবার আর একজন সাথীকে মারতে যায়, যে বাগানে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিল। দাস তখন তাকে ছুরি দিয়ে আক্রমণ করতেই যাবে, কিন্তু তখনই আরতি সেখানে চলে আসে আর দাসের দিকে গুলি ছুটতে লাগলে দাস সেখান থেকে পালিয়ে যায়। এরপর আরতি তার বাবার সাথীকে অর্থাৎ সেই পুলিশ আঙ্কেলকে দাসের হামলার কথা জানায়, কিন্তু সে তার কথা বিশ্বাসই করে না। সে আরতিকে জানায় সে জানে দাস কেমন আর দাস তাদের কিছুই করতে পারবে না। এই বলে সে চলে গেলে আরতি চিন্তায় পড়ে যায় যে সে তাদেরকে কিভাবে বাঁচাবে। পরের দিন সকালবেলা আরতি তার আঙ্কেলদের মেন্টাল হাসপাতালে আসতে বলে। তখন তারা তার কথা মতো ঠিকই চলে আসে। তখন তাদের গাড়ি দেখে হাসপাতালের সেই বাচ্চা মেয়েটি গাড়িটি জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং সে কিছু ভিশন দেখতে পায়। এদিকে মাইল আরতির আঙ্কেলদেরকে বলে আরতি তাদের জন্য অপেক্ষা করছে। এই বলে সে তাদেরকে একটা রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তখনই আরতি সেখানে এসে বলে তাদেরকে দাসের হাত থেকে রক্ষা করার জন্য এই ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এই বলে সে তার আঙ্কেলদের গাড়িতে করে বাড়ি ফিরে আসে। তখন গাড়ির ডিকিতে সেই বাচ্চা মেয়েটিকে দেখে, যাকে সে তার বাড়িতে নিয়ে আসে। আর তখনই দাস তার দলবল নিয়ে সেখানে চলে আসে। তারা আরতির উপর আক্রমণ করতে এলে কোনো এক অদৃশ্য শক্তি আরতিকে সাহায্য করে। তখন আরতি দেখে সেই অদৃশ্য শক্তি আর কেউ নয়, তার গুলি লেগে মারা যাওয়া সেই ছেলেটি দাসের লোকেদের একজন একজন করে মেরে কুপকাত করে। আর আরতি তাকে দেখে হা হয়ে যায়। ছেলেটি একে একে সবাইকে মারধর করলে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আরতি সেই ছেলেটির কাছে ক্ষমা চায় তাকে গুলি করার জন্য। তখন ছেলেটি বলে সে তো তার গুলির জন্য মৃত্যুবরণ করেনি। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সেই ছেলেটির আসল নাম মাহেশ। তো মাহেশ জাদু দেখিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করত। তার সাথে সেই বাচ্চা মেয়েটিও ছিল, যে তাকে বাবা বলে ডাকত। মেয়েটির বাবা মা না থাকায় মাহেশ তাকে পিতৃ ভালোবাসা দিয়ে লালন পালন করছিল। তো একদিন মাহেশ তার বন্ধুর ছেলের জন্মদিনে জাদু দেখাতে যায়। তখন কেউ তার জাদু দেখায় মন না দিয়ে নিজেদের ফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তখন মাহেশের বন্ধু তাকে এসব কাজ রেখে লন্ডনে তার কোম্পানিতে চাকরি করার কথা বলে। কিন্তু মাহেশ তো এই বাচ্চা মেয়েটিকে ছেড়ে কোথাও যেতে রাজি হয় না, কারণ তার সব দায়িত্ব তো তার উপর ছিল। এই অসহায় মেয়েটিকে রেখে সে কিভাবে যেতে পারে? আর আয় রোজগার না হওয়াতে মাহেশ তার সাধের গাড়িটিও তখন বিক্রি করে দেয়। আর এতে ছিল সেই লাল গাড়িটি। এজন্যই সেদিন লাল গাড়িটি দেখে ওই বাচ্চা মেয়েটি ওই গাড়িটি জড়িয়ে ধরে। আর এই গাড়ির ডিকিতে করেই সে সোজা চলে আসে আরতির বাড়িতে। যাই হোক, তো এই গাড়ি বিক্রির টাকা নিয়ে মাহেশ আর ওই বাচ্চা মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তো এরকমই একদিন ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে। তখনই দেখা যায় তিনজন ছিনতাইকারী সেখানে আসে আর তার ব্যাগটি নিয়ে নিতে লাগলে মাহেশ তাদেরকে তাড়া করে। আর জঙ্গলে এসে তারা মাহেশের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয় এবং এক পর্যায়ে দেখা যায় তারা মাহেশকে শ্বাসরোধ করে সেখানেই হত্যা করে ফেলে। আর মাহেশের লাশ সেখানেই রেখে তারা সেখান থেকে চলে যায়। ওইদিকে ওই বাচ্চা মেয়েটির ঘুমও ভেঙে যায়। আর সে ঘুম থেকে উঠে কোথাও তার বাবা অর্থাৎ মাহেশকে না দেখে অসহায়ের মতো এদিক সেদিক খুঁজতে থাকে। তখন থেকেই মেয়েটি একেবারে একা হয়ে গেছে। যে মাহেশ তাকে এত ভালোবাসতো, এত কেয়ার করত, সেই তো এখন আর এই দুনিয়াতে নেই। তো কিছুক্ষণ পরই আরতি দাসকে তাড়া করতে করতে গুলি করলে দাসের গায়ে লেগে মাহেশের কপাল কেটে যায়। আর তার কপাল থেকে নির্গত রক্ত দেখে আরতি ভাবে সেই হয়তো মাহেশকে হত্যা করেছে। তাই সে অনেক বেশি গিল্টি ফিল করত। তবে বর্তমানে মাহেশের এই সব কথা শুনে সে একটু রিলিফ ফিল করে যে সে বিনা দোষে কাউকে মেরে ফেলেনি। তবে সে বেচারা মাহেশের কাহিনী শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো তখন মাহেশের আত্মা তাকে বলতে থাকে এই বাচ্চা মেয়েটিও আমার মতোই অনাথ, আর এখন তো সেও নেই তাকে দেখাশোনা করার জন্য। ওর ভবিষ্যৎ যে কি হবে সেটা নিয়েই আমি চিন্তিত।
তখনই আরতি বলে, তুমি একদম চিন্তা করো না, এই মেয়েটির দায়িত্ব এখন থেকে আমার, আমি তাকে এখন থেকে দেখে শুনে রাখবো, তুমি একদম নিশ্চিন্ত থাকো। তো এই কথা শুনেই মাহেশ খুশি হয়ে যায়, আর তখনই তার আত্মাও মুক্তি পেয়ে যায়, কারণ সে বাচ্চা মেয়েটির দায়িত্ব অন্য কারো উপর দিতে পেরেছে। আর এটা দেখে আরতিও খুশি হয় যে অবশেষে মাহেশের আত্মা শান্তি পেল। এদিকে দাসরা মাহেশের হাতে মার খেয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন পুষ্পাও তাদের সাথে ছিল। সে দাসকে বলতে থাকে, আমি তো আগেই বলেছিলাম ওই মেয়েটা খুবই অদ্ভুত। তখন দাস বলতে থাকে, তোমাদের না কোনো লজ্জা নেই, মার খেয়ে এসে এখন কত কথা বলছো। তখনই তারা খেয়াল করে দাস নিজেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আর এটা দেখে তারা হাসতে থাকে। তখন দাস বলে, এত হাসার কি আছে, চুপ করো। এরপর পেছনে তাকিয়ে দেখে একটা গাড়ি আসছে, তাই সে তার লোকেদের বলে, ওই দেখো গাড়ি আসছে, গাড়িটাকে থামাও। তো তখনই পুষ্পা আর দাসের সাথে লোকটা ওই গাড়ি থামিয়ে তাকে ভয় দেখাতে যায়, আর বলে যে আমাদের দাস ভাইয়ের জন্য গাড়িটা লাগবে, তার পায়ে ব্যথা করছে। তখন সেই লোকটি বলে, এই দাস আবার কে? এই কথা শুনেই পুষ্পা বলে, আরে আরে কি বলছো, দাসকে চেনো না? তখন তার সাথে থাকা লোকটি বলে, দাস ভাই সামনে এসে তোমার ভয়ঙ্কর রূপ দেখাও তো। তো এর পরই দেখা যায় দাস আর তার লোকজন লকআপের পেছনে, কারণ তারা যাকে ভয় দেখাতে গিয়েছিল সেই গাড়ি চালক আসলে পুলিশের ডিজিপি সাহেব। আর দাসকে হাতের নাগালে পেয়ে সে ঠিকই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দাস তখন তার কাছে মাফ চাইলেও সে তাকে কি আর ছাড়ে, তাকে লকআপেই রেখে দেয়। আর আরতিকে দাসের কাস্টাডির দায়িত্ব দেওয়া হয়। আরতি দাসের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করবে। তো ডিজিপি চলে যাওয়ার পর আরতি আদিলক্ষ্মী এবং মাইলকে সেই বাচ্চা মেয়েটি এবং মাহেশের ঘটনা খুলে বলে। তারা এটা জেনে স্বস্তি বোধ করে যে আরতির গুলি লেগে মাহেশের মৃত্যু হয়নি। এদিকে মোটাপ্পারা পুষ্পাকে দেখে ভয় পাচ্ছিল। তারা বুঝতে পারে পুষ্পা থাকলে তারা মুভি বানাতে পারবে না, তাই তারা পুষ্পা এবং দাসকে লকআপের চাবি এনে তালা খুলে দেয়। আর দরজা খোলা পেয়ে দাসরা পালিয়ে যায়, কিন্তু আরতিরা তাদের গল্প নিয়ে এতটাই ব্যস্ত যে সে খেয়ালই করেনি দাস পালিয়ে গেছে। আর এই জন্য তাকে পুলিশ কমিশনার বকা দিয়ে সাসপেন্ড করে দেয়। আর এই দৃশ্যটি আমরা গল্পে শুরুতে দেখেছিলাম। আর তার চাকরি যাওয়ার পেছনে মোটাপ্পাদের হাত রয়েছে, কারণ তারা ইচ্ছে করে আরতির সাথে এসব করে তাকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছে, যাতে করে আরতি তাদের মুভি করতে বাধ্য হয়। কিন্তু আরতি হতাশ হয়ে অটোতে বসলে পুষ্পা তাকে কিডন্যাপ করে আর দাসের আস্তানায় নিয়ে যায়, যেখানে তারা আরতিকে মারতে এলে আরতি মোটাপ্পাদের কাছে সাহায্য চায়, কিন্তু মোটাপ্পারা পুষ্পাকে ভয় পাওয়াতে তাকে সাহায্য করতে আসে না। তখন আরতি নিজেই লেডি সিংঘাম হয়ে সবাইকে উড়াধুরা মারতে লাগে। তখনই দাস তার দিকে বন্দুক তাক করে, যেটা দেখে আরতি আবারও তার আগের রূপে ফিরে এসে চুপচাপ বসে থাকে। তখন দাস বলে সে তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে সে যদি তার বাবার বন্ধুদের না মারে তাহলে তার নামও দাস নয়, কিন্তু আরতি তাদেরকে লুকিয়ে রেখেছে। তাই আরতি যদি তাদেরকে তার কাছে হস্তান্তর না করে তাহলে সে ওই বাচ্চা মেয়েটিকে মেরে ফেলবে। এই বলে সে বাচ্চা মেয়েটিকে গুলি করতেই যাবে, তখনই সেই বিজ্ঞানীর বিলেতি ইঁদুরগুলো এসে দাসের হাতে আক্রমণ করে। তাই সে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, যে জন্য দাস রেগে বিজ্ঞানীর সেই পানির বোতলটিই নিয়ে নেয়, আর ওই পানির বোতলটি থেকে ঘ্রাণও নেয়। মোটাপ্পা তখন তার সাথীদের বলে তাদের সাথে আরো কিছু লোক যুক্ত হবে, কারণ গতবার যখন তারা এই বোতলের ঘ্রাণ নিয়েছিল তারা পাগল হয়ে গিয়েছিল, আর এবারও এর ব্যতিক্রম হয়নি। বোতলের ঘ্রাণ শুকে দাস, তার অ্যাসিস্ট্যান্ট এবং পুষ্পা তিনজনই পাগল হয়ে যায়। আর বর্তমানে তারা মেন্টাল হাসপাতালেই থাকে। আর দাসকে গ্রেফতার করার জন্য আরতি আবারও তার চাকরি ফিরে পায়, যেটা পেয়ে সে অনেক খুশি হয়। তো এরপর দেখা যায় আরতি একজন ওঝাকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে, কারণ আজ পর্যন্ত অনেকগুলো ওঝা, পুরোহিত, দরবেশ আনার পরও কেউ মোটাপ্পাদের আত্মাকে তাড়াতে পারেনি। তখন সেই ওঝা তাকে একটি কাগজে একটি মন্ত্র লিখে দেয়, আর সেটা মোটাপ্পাদের সামনে পড়তে বলে। আরতিও তখন সেই মন্ত্র পড়তে গিয়ে দেখে সেখানে শুধু ওকে লেখা আছে, অর্থাৎ ওঝা তাকে মোটাপ্পাদের মুভির হিরোইন হতে রাজি হয়ে যেতে বলে। আর আরতিও হিরোইন হতে রাজি হয়ে গেলে মোটাপ্পারা অনেক খুশি হয়ে যায়, আর সাথে সাথেই তাদের আত্মাও গায়েব হয়ে যায়, আর আরতিও তাদের হাত থেকে মুক্তি পায়। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটিও শেষ হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।